জ্বালানির ফাঁদে বন্দী অর্থনীতি, মন্তব্য বিশ্লেষকদের। কার্যকর পদক্ষেপ নিতে বাধা আমলাতান্ত্রিক সীমাবদ্ধতা। জ্বালানি সাশ্রয়ে হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসে শুল্ক ছাড় চায় বারবিডা। ভ্যাট নিয়ে হয়রানির অভিযোগ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জ্বালানি খাতে অস্থিরতা, ডলার সংকট এবং বাড়তি আমদানি নির্ভরতায় চাপ বাড়ছে সাধারণের জীবনযাত্রায়। এতে দেশের অর্থনীতি ধীরে ধীরে এনার্জি ট্র্যাপে পড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সকালে গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন তারা। এ সময় পিপিআরসি চেয়ারম্যান সতর্ক করে বলেন, সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধা তৈরি করতে পারে আমলাতান্ত্রিক সীমাবদ্ধতা। আমদানি নির্ভরতা, ডলার সংকট এবং বিশ্ববাজারের অস্থিরতায় বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের জ্বালানি খাত, যা দেশের ক্ষুদ্র শিল্প ও কৃষি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। পিপিআরসির আলোচনায় বক্তারা বলেন, দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে রেশনিংয়ের মতো পদক্ষেপ নেয়ায় অনিশ্চয়তার কারণে অনেকে জ্বালানি মজুত করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গভর্নমেন্ট করলেন কি, সাপ্লাইটাকে কুইজ করে দিলেন। ওনারা 25-এর এপ্রিল মাসে যেই রকমের সেল ছিল যেই পাম্পের, ঠিক ওই সেলটাকে ওনারা ওই লিফটিং দিলেন, এর বেশি ওনারা দিবেন না। কিন্তু চাহিদা তো তখন বেশি, সাপ্লাই বাড়াতে হবে। তো অনেকে এর মধ্যে আমার পরামর্শ দিচ্ছিলেন, সেটার মধ্যে হলো যে দাম বাড়ালে হয়তো এটা কমে যাবে। আমি ওটার সাথে দ্বিমত পোষণ করছি যে দাম বাড়ানোর ব্যাপারটা দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। ওয়েবিনারে বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান বলেন, উচ্চ সুদের কারণে নতুন বিনিয়োগ তেমন হচ্ছে না। এর উপর নিরবচ্ছিন্ন জ্বালানি না পেলে সংকট আরও বাড়ার আশঙ্কা করেন তিনি। সার ফ্যাক্টরি বন্ধ করে এগুলি কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলিতে দিচ্ছে। সো ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সার্ভাইভ করতেছে এবং বাইরে কিন্তু আমরা একটা পজিটিভ মেসেজ দিতে পারছি। পরে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সমন্বিত নীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ডাইভার্সিফিকেশনে আমাদের সোলার বিষয়টা অ্যাকচুয়ালি এসছে সামনে। সোলারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বের সাথে, এবং এই যে পুরো সংকট যেটা এবারে হলো, এটা কিন্তু ক্যান বি এ অপরচুনিটি ফর এ রিয়েল বিগ পুশ অন সোলার। জ্বালানি সংকট সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, কয়লা, গ্যাস কূপ খননের মতো বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জ্বালানি সাশ্রয়ে আগামী বাজেটে হাইব্রিড ও রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারক সমিতি বারবিডা। শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় ভ্যাট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা হয়রানি করছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। দেশে রিকন্ডিশন গাড়ি আমদানি ও বিপণন খাতে বিনিয়োগ ছাড়িয়েছে 20,000 কোটি টাকার বেশি। এ খাত থেকে সরকার বছরে রাজস্ব পাচ্ছে 6,000 কোটি টাকা। তবুও সঠিক নীতি সহায়তার অভাবে বিকশিত হতে পারছে না এ শিল্প। এমন পরিস্থিতিতে নতুন বাজেট সামনে রেখে সংবাদ সম্মেলন করে বারবিডা। সম্মেলনে উদ্যোক্তারা বলেন, নতুন অর্থবছরে মানসম্মত, নিরাপদ ও স্মার্ট পরিবহন ব্যবস্থার ওপর নজর দেওয়া উচিত। পরিবেশ বান্ধব গাড়ি আমদানিতে কর ছাড় দিলে জ্বালানি ব্যয় যেমন কমবে, তেমনি বাড়বে সরকারের রাজস্ব আদায়। গণপরিবহন হিসাবে ব্যবহৃত মাইক্রোবাস ও পিকআপের ওপর শুল্ক কমানোর দাবি তাদের। আমরা 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড প্লাগ-ইন হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস করার অনুরোধ জানাচ্ছি। গণপরিবহন হিসেবে মাইক্রোবাসের সম্পর্ক শুল্ক প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। এ সময় এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। সিচুয়েশনটা আপনার বুঝতে হবে, সরকারেরও বুঝতে হবে। আমাদের 5 বছরের যে আইনটা আছে, আমি বারবার অনুরোধ করতেছি আপনারা নেন, কিন্তু আপনি যদি আমাকে বলেন জন্ম লগ্ন থেকে নিয়ে আসেন, এই কাগজ নাই কেন, ওই কাগজ, আপনি যেটা আইনে আছে সেটা করেন। সম্প্রতি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক কর তুলে দিয়েছে সরকার। এতদিন এসব বাস আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক কর ছিল 61.8%।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থবছরের প্রথম 9 মাসে মোট 352 কোটি 50 লাখ ডলার ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। এতে চলতি অর্থবছরে জুলাই থেকে মার্চ সময়ে বৈদেশিক ঋণ পরিস্থিতিতে দ্বিমুখী চাপ তৈরি হয়েছে। একদিকে ঋণের কিস্তি পরিশোধ উল্লেখযোগ্য হারে বেড়েছে, অন্যদিকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ ছাড় ও নতুন প্রতিশ্রুতি দুটোই কমেছে। পরিসংখ্যান অনুযায়ী আগের অর্থ বছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল 321 কোটি 20 লাখ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় 31 কোটি ডলার, যা বাজেট ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি করছে। এই পরিশোধের মধ্যে আসল বাবদ দেয়া হয়েছে 227 কোটি 64 লাখ ডলার এবং সুদ বাবদ 125 কোটি ডলার। সবাই মিলে পরিশ্রম করলে দেশকে বিশ্ব মানে নেওয়া সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সিলেটে জলাবদ্ধতা নিরসন সহ 7,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি বলেন, সরকার ধাপে ধাপে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। সিলেটে হাসপাতাল, রেলপথ, সড়ক সম্প্রসারণ সহ বেশ কিছু উন্নয়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মাঝেই শনিবার সকাল 10টার দিকে বিমানে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী সিলেটের কন্যা ডাক্তার জুবাইদা রহমান। ওসমানী বিমানবন্দর থেকে সবার উপরে বাংলাদেশ স্লোগান খচিত লাল সবুজ বাসে প্রধানমন্ত্রী যান হযরত শাহজালালের মাজারে। মাজার জিয়ারত শেষে সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে যান তারেক রহমান। সেখানে জলাবদ্ধতা নিরসন সহ সিটি কর্পোরেশনের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের কোনো বিকল্প নেই। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। 2.5 মাস একটি সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। প্রতিশ্রুতি অনুযায়ী সব পরিকল্পনা বাস্তবায়ন হবে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরিশ্রম যদি আমরা করি তাহলে আমাদের দেশটিকে আমরা তাদের মতন করে গড়ে তুলতে পারবো। এবং এই আত্মবিশ্বাস নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, তার কার্য পরিচালনা শুরু করেছে। এবং এই আত্মবিশ্বাস আমি মনে করি আজ আমরা যাত্রা শুরু করেছি, এই কাজগুলোকে দেশ এবং দেশের মানুষের জন্য যে কাজগুলো আমরা শুরু করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই কাজগুলোকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে। ঢাকা সিলেট সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শেষ করায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের ভোটে ক্ষমতা গ্রহণের 2.5 মাসের মধ্যেই নির্বাচনী নানা প্রতিশ্রুতি দৃশ্যমান। সেই ধারাবাহিকতায় সিলেটে 7,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন, জনগণ পাশে থাকলে যে কোনো বাধা উপেক্ষা করে এগিয়ে যাবে দেশ, মানুষ ফিরে পাবে তাদের মৌলিক অধিকার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিদায়ী সপ্তাহে নেতিবাচক ছিল দেশের 2 শেয়ার বাজার। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে দর পতন হয়েছে সূচক ও বাজার মূলধনের। DSEX সূচক সপ্তাহ শেষে কমেছে 11 পয়েন্টের বেশি, বাজার মূলধন হারিয়েছে প্রায় 2,500 কোটি টাকা। গেল সপ্তাহে শেয়ার বাজারে 5 কার্য দিবসের মধ্যে 2 দিনই সূচক কমেছে। এতে সপ্তাহ শেষে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক DSEX 11.72 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5,286 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকও কমেছে, তবে DSE 30 সূচকটি বেড়েছে।
সূচক কমলেও লেনদেনের গতি ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় মোট 4,716 কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন ছিল 4,514 কোটি টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 202 কোটি টাকা। আর প্রতি কার্য দিবসে গড় লেনদেন ছিল 943 কোটি টাকা। পাশাপাশি কমেছে বাজার মূলধনও। গত সপ্তাহে বাজার মূলধন ছিল 6,85,118 কোটি টাকা। এর আগের সপ্তাহে ছিল 6,87,550 কোটি টাকা, অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে 2,432 কোটি টাকা বা 0.35%। বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া 63 কোম্পানির শেয়ার দর কমেছে। মোট 388টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 117টির শেয়ারের, কমেছে 246টির, অপরিবর্তিত আছে 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে সিটি ব্যাংক, দ্বিতীয় এনসিসি ব্যাংক, তৃতীয় অবস্থানে ডোমিনাস স্টিল। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, শেয়ার দর বেড়েছে 17% বেশি। দ্বিতীয় এনসিসি ব্যাংক, তৃতীয় অবস্থানে ইয়াকিন পলিমার। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 26 পয়েন্ট কমে অবস্থান করছে 14,805 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন 143 কোটি 95 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে হাওরের নতুন নতুন এলাকার ধান ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক, আর রোদে শুকোতে না পারায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। ফসলের ক্ষতিতে বিপাকে কৃষকেরাও। এদিকে 7 মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ডুবেছে হাওরের ফসল। সতর্কবার্তা পেলেও শ্রমিক সংকট সহ নানা কারণে কাটা যায়নি বেশিরভাগ নিচু জমির ধান। হবিগঞ্জে বৃষ্টির মধ্যেই পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষকেরা। বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে ফসল নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন তারা। মৌলভীবাজারেও থেমে থেমে বৃষ্টি। ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিড়ম্বনায় চাষিরা। বৃষ্টিতে পানি ওঠায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউয়াদিঘি ও হাকালুকি হাওরের ধান। এই ধান ফসি গেছে কি পানি মুড়ে গিয়া আমরা খুব কষ্ট করিয়া খেয়ে তুলেন না, বড় কষ্টর মাঝে আমরা আছি। পানি সেচ প্রকল্প আছে, এটা যদি পানি সিঁচে তাহলে একমাত্র এই আওয়ার পানি নিষ্কাশন করা সম্ভব। সুনামগঞ্জে নতুন করে পানিতে তলিয়েছে 2000-এর বেশি হেক্টর জমির ধান। আগামী 7 মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জে একটা আগমনের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এটি যে কোনো সময় আগমনের রূপ নিতে পারে। উজানের ঢলে কিশোরগঞ্জের নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে হাওড়াঞ্চলের 8 উপজেলার 6,500 হেক্টর জমির ধান। এদিকে বাড়তি মজুরি দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। দিনের আবহাওয়া এরকম খারাপ থাকে 2-4 দিন, তাহলে মনে করেন যে এটি তুলতেছি এটাও নষ্ট হয়ে যায়। সময় মতো কোনো কিছু পাওয়া যেত না, যেরকম কমর পানির তোকে কাটতে নৌকা দিয়ে আনতে হয়, নৌকারও অনেক দাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস, উপতাখালী সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। বেশিরভাগ হাওরের ধান কাটা বাকি থাকায় ফসল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 6 দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। শুক্রবার রাতে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি পুনরায় চালু করা হয়। এই ইউনিট থেকে প্রায় 55 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 22 এপ্রিল রাতে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। সেটা মেরামত শেষে চালুর 15 ঘন্টা পর 25 এপ্রিল বয়লারের পাইপ আবারও ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।